আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বিষয় নিয়ে আজ থেকে আমরা আলোচনা শুরু করব। একটা সম্পূর্ণ প্লেলিস্ট থাকবে যেখানে প্রথম অধ্যায় থেকে শুরু করে ১৬-১৭টা অধ্যায় থাকবে জেনারেল ম্যাথ, নবম দশম শ্রেণীর বা এসএসসি লেভেলের। তো এটা দিয়ে আমরা আমাদের যাত্রাটা শুরু করব আমাদের এসএসসি লেভেলের ম্যাথ দিয়ে। তো আমি ম্যাথ ভাইয়া শুরু করছি তোমাদের ম্যাথের জার্নি। তো চলো শুরু করা যাক। আমরা বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব যে বাস্তব সংখ্যা বলতে আসলে কি বোঝায়। বাস্তব সংখ্যা বলতে বোঝায় যে যেগুলো বাস্তব, ঠিক আছে, যেগুলো হচ্ছে রিয়েল, যেগুলো হচ্ছে বাস্তব, মানে বাস্তবে যার এক্সিস্টেন্স বা অস্তিত্ব আছে, সেগুলোই হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যাকে কিন্তু আবার দুই ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। বাস্তব সংখ্যাকে একটা হচ্ছে মূলদ এবং আরেকটা হচ্ছে অমূলদ। মূলদ বলতে কি বোঝায়? মূলদটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, কিন্তু অমূলদটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, ঠিক আছে। এতটুকু যদি বুঝতে পারো, এমনিতে জাস্ট ধারণা দিয়ে রাখছি, সামনে গিয়ে আমরা আরও বিস্তারিত দেখব। মূলদ মূলদ আবার পূর্ণ অংশ এবং ভগ্নাংশ, ঠিক আছে। মূলদের ভিতরে আবার দুই ধরনের, একটা হচ্ছে পূর্ণ অংশ আর একটা হচ্ছে ভগ্নাংশ, ঠিক আছে। পূর্ণ অংশের ভেতরে একেবারে সলিড নাম্বার থেকে 1 2 3 4 5 6 -1 2 3 4 এক্সেট্রা, তার মানে পূর্ণ অংশ, ঠিক আছে, পূর্ণ অংশ থাকে। কিন্তু ভগ্নাংশে কি থাকে? ভগ্নাংশে দেখা যাচ্ছে দশমিক চলে আসতে পারে, কিংবা এমন ভগ্নাংশ আকারেও হতে পারে। তো ভগ্নাংশ মানে হচ্ছে ভাঙা অংশ, ঠিক আছে, ফ্র্যাকশন। ফ্র্যাকশন বা ভাঙা অংশ একটা পূর্ণ অংশের থেকে কম বা বেশি হতে পারে, কিন্তু কোনো পূর্ণ অংশ না, যেটা সেটাই হচ্ছে ভাঙা অংশ বা ভগ্নাংশ। তাহলে পূর্ণ অংশ বা পূর্ণ সংখ্যাগুলো কি কি? একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে জিরো, এবং একটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা, ঠিক আছে। পূর্ণ কিন্তু জিরোটাও কিন্তু পূর্ণ, ঠিক আছে, জিরোটাও কিন্তু পূর্ণ, কারণ জিরোতে কোনো ভাঙাচোরা কিছু নাই কিন্তু, তাই না? আর ধনাত্মক বলতে কি বোঝায়? ধনাত্মক বলতে বোঝায় হচ্ছে যেগুলো যোগ, মানে যেগুলো হচ্ছে তোমার বেশি, ঠিক আছে, শূন্যর থেকে বেশি। আর ঋণাত্মক বলতে কি বোঝায়? শূন্যর থেকে কম, ঠিক আছে। ঋণ, তাই না? ঋণ মানে কি? ঋণ মানে আমার কাছে তো নাই, মানে আমার কাছে তো জিরো, কিন্তু জিরোর থেকে কম, ঠিক আছে। জিরোর থেকে কম মানে কি? পাওনা হয়ে যায়, তাই না? আচ্ছা, ধনাত্মকের ভিতরে কি আছে? ধনাত্মকের ভিতরে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা এবং এক, ঠিক আছে। মৌলিক সংখ্যা, এক এবং যৌগিক সংখ্যা। কারণ এই একটা, এটা কিন্তু মৌলিক সংখ্যাও না, আবার যৌগিক সংখ্যাও না। একটা মৌলিক সংখ্যা না কেন? কারণ একটা, ঠিক আছে, এই একের গুণনীয়ক কিন্তু একটাই, ঠিক আছে। আমরা মৌলিক সংখ্যার সংখ্যায় কি জানি? যার দুইটা, ঠিক আছে, যার হাইয়েস্ট, ম্যাক্সিমাম এবং যার শুধুমাত্র দুইটা উৎপাদক আছে, দুইটা ভাঙলে দুইটা উৎপাদক পাওয়া যায়, দুইটা গুণনীয়ক পাওয়া যায়, ঠিক আছে, সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। দুইটা কোনটা কোনটা? একটা হচ্ছে এক এবং আরেকটা হচ্ছে সেই সংখ্যা। কিন্তু এককে যদি আমরা ভাঙাই, তাহলে কিন্তু আমরা শুধু একই পাই, তাই না? একটাই পাই আমরা। এই কারণে একটা মৌলিক সংখ্যা না। আর যৌগিক সংখ্যা বলতে কি বোঝায়? যে সংখ্যাকে ভাঙলে, বিশ্লেষণ করলে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা পাওয়া যায়। তার মানে কি? এর উৎপাদক, ঠিক আছে, এর উৎপাদক উৎপাদক কি একের বেশি, সরি, এর উৎপাদক হচ্ছে দুই এর বেশি। কিসের উৎপাদক দুই এর বেশি? জোড় সংখ্যার, বোঝা গেছে? জোড় সংখ্যার। আর বিজোড় সংখ্যার উৎপাদক কি হবে? বিজোড় সংখ্যার উৎপাদক হচ্ছে এক এবং ওই সংখ্যা, ঠিক আছে, এক এবং ওই সংখ্যা যদি উৎপাদক হয়, তাহলে সেটা বিজোড় সংখ্যা। এবার দেখো, এবার ভগ্নাংশ কিন্তু আবার দুই প্রকার। একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ বলতে কি বোঝাচ্ছে? সাধারণ ভগ্নাংশ বলতে বোঝাচ্ছে যে এই যে আমরা উপর নিচে করে কিন্তু একটা দেখালাম, এটাই কিন্তু সাধারণ ভগ্নাংশ। আর আরেকটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। এই যে সাধারণ ভগ্নাংশ আমরা যেটা দেখালাম,
একটা উপরে থাকবে, মানে এর একটা হর থাকবে এবং একটা লব থাকবে। এমন যদি থাকে তাহলে সেটা সাধারণ ভগ্নাংশ। আর যদি দশমিক থাকে, তার মানে একটা পূর্ণ সংখ্যা থাকবে, আর একটা পূর্ণ অংশ থাকবে আর দশমিক ভগ্নাংশের অংশ থাকবে, তার মানে একটা দশমিক পয়েন্ট থাকবে, রেডিক্স পয়েন্ট থাকবে, এবং এর বাম দিকে যেটা, ঠিক আছে, বাম দিকে যেটা সেটা হচ্ছে পূর্ণ অংশ, আর এইটার যে ডান দিকে যেটা, ঠিক আছে, ডান দিকের যে অঙ্কগুলা সেগুলো হচ্ছে ভগ্নাংশ। বুঝা গেছে? এটা হচ্ছে দশমিকের ক্ষেত্রে দশমিক ভগ্নাংশ। আচ্ছা, সাধারণের ভিতরে আবার প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র আছে, ঠিক আছে। এখানে সাধারণ ভগ্নাংশ যেটা, প্রকৃত বলতে কি বোঝায়, যার হর এবং লব কোনটা বড় বলতো? হর এবং লব, হর, ঠিক আছে, যার এই হরটা বড় এবং লবটা ছোট, সেটা কি? সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে। আর যার লবটা বড় হরটা ছোট সেটা অপ্রকৃত ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ কিন্তু এক ধরনের অপ্রকৃত ভগ্নাংশ, বা অপ্রকৃত ভগ্নাংশ এক ধরনের মিশ্র ভগ্নাংশ। তার মানে কি? তার মানে হচ্ছে অপ্রকৃতকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা যায়, আবার মিশ্রকে অপ্রকৃতিতে প্রকাশ করা যায়। সো যেটা অপ্রকৃত ভগ্নাংশ সেটাই কিন্তু মিশ্র ভগ্নাংশ। আর দশমিক ভগ্নাংশ কোনগুলো? একটা হচ্ছে সসীম, আর একটা হচ্ছে অসীম আবৃত। দশমিকের ভিতরে বলতে সসীম মানে এই যে আমরা যে পয়েন্ট দিয়ে দেখলাম, ঠিক আছে, পয়েন্টের পরে কয়েকটা সংখ্যা থাকবে, ঠিক আছে, নির্দিষ্ট কয়েকটা সংখ্যা থাকবে। আর অসীম বলতে বোঝায় যে আনলিমিটেড সংখ্যা থাকবে, ঠিক আছে, আনলিমিটেড সংখ্যা থাকবে। যদি আনলিমিটেড সংখ্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আবার দুই প্রকার, একটা হচ্ছে অসীম আবৃত আর আরেকটা হচ্ছে সসীম আবৃত, ঠিক আছে। এখানে হচ্ছে অসীম আবৃত ভগ্নাংশ আর অসীম অনাবৃত ভগ্নাংশ, ঠিক আছে, দুইটা আছে। এই দুইটা নিয়ে আমরা সামনে আরও ক্লিয়ার হবো, আরও বিস্তারিত আলোচনা করব। তো এতটুকুই থাক আমাদের প্রাইমারিলি সংখ্যার আলোচনা। আমরা বাস্তব জগতে, বাস্তব জীবনে যত রকম সংখ্যা নিয়ে কাজ করি সেই সবগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হলো। বাস্তব জীবনে আমরা দুই ধরনের সংখ্যা নিয়ে আলোচনা করি, একটা হচ্ছে মূলদ সংখ্যা এবং আরেকটা হচ্ছে অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যাকে আমরা বলেছি যে এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, কিন্তু অমূলদ সংখ্যাকে কিন্তু এমন ভগ্নাংশ আকারে বা হর ও লব আকারে, এই আকারে প্রকাশ করা যায় না, ঠিক আছে। p/q মনে করো, এই আকারে প্রকাশ করা যায় না। এখন মূলদ সংখ্যাও কিন্তু আবার দুই প্রকার, একটা হচ্ছে পূর্ণ এবং আরেকটা হচ্ছে ভগ্নাংশ। পূর্ণ অংশ যেটা হচ্ছে একদম পূর্ণ, ঠিক আছে, এর কোনো ভাঙাচোরা অংশ নাই, একদম পূর্ণ, সেটা হচ্ছে ধনাত্মক, শূন্য এবং ঋণাত্মক। ধনাত্মক বলতে বোঝায় শূন্যর থেকে বড়, ঋণাত্মক বলতে বোঝায় শূন্যের কম, এবং শূন্য তো শূন্যই, ঠিক আছে, শূন্য মানে কিছু নাই, ঠিক আছে। তারপরে ধনাত্মককেও আবার মৌলিক, এক এবং যৌগিক, এই তিনটা ভাগে ভাগ করা যায়। আর ভগ্নাংশের দিকে সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ বলতে কি বোঝায়? অপ্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। এখানে অপ্রকৃত ভগ্নাংশ যা, মিশ্র ভগ্নাংশও সেম, বুঝা গেছে? অপ্রকৃত ভগ্নাংশও যা, মিশ্র ভগ্নাংশও সেম। আর দশমিক ভগ্নাংশ সসীম দশমিক, তার মানে দশমিকের পরে সীমিত সংখ্যক অঙ্ক বা নাম্বার থাকবে। আর তোমার হচ্ছে দশমিকের ক্ষেত্রে অসীম আবৃতর ক্ষেত্রে, তার মানে দশমিকের পরে একটা নির্দিষ্ট সংখ্যা বারবার করে রিপিট হবে। কিন্তু অমূলদ সংখ্যায় যেটা আমরা দেখি, অসীম অনাবৃত দশমিক সংখ্যা, তার মানে দশমিকের পরে অসংখ্য সংখ্যা থাকবে, ঠিক আছে, কিন্তু অসংখ্য সংখ্যা থাকলেও সেগুলো কিন্তু কোনো আবৃত হবে না। আবৃত না হওয়ার কারণে সেটা অসীম, সেটাকে ভগ্নাংশে প্রকাশ করা যাবে না।